হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 6, অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে ম্যাটেরিয়াল, 2 নাম্বারটা হচ্ছে লেবার এবং 3 নাম্বারটা হচ্ছে কস্টশিট। তো এই তিনটা ফরম্যাটই আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়ছিলাম। ম্যাটেরিয়ালটা আমরা পড়ছিলাম কস্ট অ্যাকাউন্টিংয়ের 4 নাম্বার চ্যাপ্টার, লেবার পড়ছিলাম কস্ট অ্যাকাউন্টিংয়ে 5 নাম্বার চ্যাপ্টার, আর কস্টশিটটা পড়ছিলাম কস্ট অ্যাকাউন্টিংয়ে 1 নাম্বার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে 2015 সালে পার্ট বি এবং পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 16 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 17 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রশ্ন আসবে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে বেসিক কনসেপ্ট। এখন আমরা এই চ্যাপ্টারের ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। ফরম্যাট 1 হচ্ছে ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালটা আমরা কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্ষেত্রে পড়ছিলাম যে এই ম্যাটেরিয়ালের আমাদের স্টোর লেজার করতে হয়। স্টোর লেজার করতে হয় নর্মালি চারটা মেথডে, একটা ফিফো মেথড, একটা লিফো মেথড, একটা ওয়েটেড অ্যাভারেজ মেথড, একটা সিম্পল অ্যাভারেজ মেথড। তো আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এই চারটা মেথডে আমরা করছিলাম। তো আমরা এখানেও এই মেথডগুলি আমরা প্র্যাকটিস করব। তো এই প্রত্যেকটা মেথড অঙ্ক করার জন্য শখ আমাদের একই। শখের নমুনাটা হবে এরকম যে উপরে 3টা পার্টে লিখব। প্রথম পার্টে এই পাশে আমরা লিখব ম্যাটেরিয়াল, বিন নং, কোড নং, এখানে কোনো কিছু লেখার দরকার নাই। এই পাশে আমরা লিখব ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং ওয়ার্ডারিং লেভেল। আর মাস বরাবর আমরা লিখব প্রথমে যে কোম্পানি কাজ করব সেই কোম্পানির নাম লিখব, স্টোর লেজার এবং যে পদ্ধতি করব, ফিফু করলে ফিফু, লিফু করলে লিফু, ওয়েটেড অ্যাভারেজ করলে ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ করলে সিম্পল অ্যাভারেজ। এরপরে শখটা হবে এরকম যে ডেট, পার্টিকুলার, রিসিভ, ইস্যু এবং ব্যালেন্স। তো রিসিভের করে কোন কোন আইটেমগুলি আসবে, যে সমস্ত লেনদেনের ফলে পণ্যের পরিমাণ বাড়বে সেটা আমরা দেব রিসিভের ঘরে, আর যে সমস্ত লেনদেনের ফলে পণ্যের পরিমাণ কমে যাবে সেটা আমরা দেব ইস্যুর ঘরে। আর রিসিভ এবং ইস্যুর যে দুইটার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা যাবে ব্যালেন্সের ঘরে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি ভাই। তাহলে রিসিভের ঘরে কোন আইটেমগুলি আসবে? যেগুলো আমরা ক্রয় করব আর কি, আর ইস্যুর ঘরে? বিক্রয় করব। আর দুইটার পার্থক্য হচ্ছে ব্যালেন্স। ওকে, তাহলে এই তথ্যগুলি লাগবে। এরপরে অতিরিক্ত যদি আমাদের এখানে অতিরিক্ত 4টে ইনফরমেশন দিয়ে আছে, যখন যেটা লাগবে সেটা আমরা বলে অঙ্ক করে দিব। তো আসেন আমরা শুরুতে অঙ্ক প্র্যাকটিস করব। আমরা প্রবলেম 1 নাম্বারটা, যেটা 2020 এবং 2017 সালে এমবিএ ফাইনাল পরীক্ষায় পার্ট সিতে আসছিল। তো এখানে এই প্রশ্নটা দুইটা মেথড বলছে প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিফু মেথড, আর একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। এখানে দুইটা মেথড আমরা করব। তো অঙ্ক করার জন্য শুরুতেই আমরা ফিফু মেথড মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই পদ্ধতিতে যে পণ্যটা আমরা আগে ক্রয় করব সেটা আমরা সবার আগে বিক্রি করব। কথা বুঝতে পারছি? জি যেটা ভাই। আগে ক্রয় করব সেটা কি আগে বিক্রি করব। তো প্রশ্নটা লেখা আছে সাইফ কোম্পানি হ্যাজ পারচেজ অ্যান্ড ইস্যু ম্যাটেরিয়াল ইন দ্য ফলোইং অর্ডার ডিউরিং দ্য মান্থ অফ জুন 2022। জুন 1 থেকে জুন 25 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে। তো এই লেনদেনের উপর ভিত্তি করে আমরা প্রথমে ফিফু করবো, এরপর সিম্পল অ্যাভারেজ করব। তো আশা করি সবাই ওকে। তাহলে আমাদের প্রবলেম 1 নাম্বার অঙ্কের জন্য এখানে প্রথমে 3টা নাম লেখা আছে, ম্যাটেরিয়াল, বিন নং, কোড নাম্বার। এখানে ম্যাক্সিমাম, মিনিমাম এবং ওয়ার্ডারিং লেভেল। কোম্পানির নাম লেখা আছে সাইপ কোম্পানি, স্টোর লেজার এবং ফিফো মেথড। দেখা রয়েছে ডেট, পার্টিকুলার, রিসিভ, ইস্যু এবং ব্যালেন্স।
তো শুরুতেই জানুয়ারি 1 তারিখে লেখা আছে ব্যালেন্স 500 ইউনিট, 1 ইউনিট দাম হচ্ছে 4 টাকা। ব্যালেন্সটা আমরা দিব হচ্ছে ব্যালেন্সের ঘরে। তো এখানে এই যে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে ব্যালেন্সে করে লেখা হচ্ছে 500 ইউনিট, রেট হচ্ছে 4 টাকা সমান সমান 2000। এরপরে জুন 3 তারিখে আছে পার্সেস 300 ইউনিট 4.5 টাকা করে। তাহলে পার্সেসটাকে আমরা রিসিভের ঘরে দিব না ইস্যু করে দিব? রিসিপ্ট। রিসিভ। তা রিসিভের ঘরে পার্সেস লেখা 300 ইউনিট 4.5 টাকা সমান সমান 1350। ব্যালেন্সের লেখার নিয়ম হচ্ছে প্রথম লটে আমার ছিল 500 এবং দ্বিতীয় লটে কয় কলম কত 300। তাহলে ফিফু হোক আর লিফুই হোক, লটগুলি আমাদের সবসময় প্রথম লটটা প্রথমে থাকবে, এরপরে দ্বিতীয় লট, এরপর তৃতীয় লট অনুযায়ী। এটা লিফুই হোক আর ফিফুই হোক। তো আমাদের প্রথম লটে ছিল 500 4 টাকা 2000 এবং দ্বিতীয় লটে পাইলাম হলো 300 4.5 টাকা 1350। তাহলে যে দ্বিতীয় লটে 300 4.5 টাকা 1350। তাহলে এখন আমাদের টোটাল মজুত মাল আছে দুইটা লটে। প্রথম লটে আছে 500 যার দাম হচ্ছে 4 টাকা, দ্বিতীয় লটে আছে 300 যার দাম হচ্ছে 4.5 টাকা। এই 3 তারিখ পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে 4 তারিখ আছে পার্সেস 400 ইউনিট 5 টাকা। তাহলে যেহেতু পার্সেস এইটা আমরা রিসিভে করে দিব 405 টাকা সমান সমান 2000। আগে দুইটা লট ছিল, এই দুইটা লট যা আছে হুবহুব লিখছি, নিচে নতুন লট 405 2000। তাহলে 4 তারিখ পর্যন্ত আমাদের টোটাল কয়টা লটের মাল আছে বলো তো দেখি? 3টা। 3টা লটে মাল আছে। এখন আমরা যেহেতু করতেছি ফিফু, তাহলে ফিফু মানে কি, যেটা আগে ক্রয় করব সেটা আগে বিক্রি করব। তাহলে এই 3টা লটের মধ্যে কোন মালটা আমাদের সবার আগে পাইছিলাম? 500। 500। 500 থেকে যদি কাবার না হয় তাহলে 300, 300 থেকে যদি কাবার না হয় তাহলে সর্বশেষ 3 নাম্বার লটে আমরা আসবো। তো দেখি 4 তারিখের পরে আমাদের 6 তারিখ বলছে ইস্যু 600 ইউনিট। মনে রাখবেন সবসময় ইস্যুর ক্ষেত্রে কখনো রেট উল্লেখ থাকবে না। যদি রেট উল্লেখ থাকে রেটটা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে? তাহলে এখানে 600 ইউনিট। তো আমরা দেখতেছি প্রথম লটে মাল আছে 500। তো প্রথম লট থেকে পুরোটা কাভার করা যাবে না, এর জন্য দ্বিতীয় লটে আসতে হবে। দ্বিতীয় লট থেকে কত দিতে হবে? 100। তাহলে 500 4 2000, দ্বিতীয় লটে 100 নিচ্ছি, দাম হচ্ছে 4.5 টাকা 450। এখানে ব্যালেন্স লিখবো প্রথম লটটা পুরোটাই ভ্যানিশ। দ্বিতীয় লটে 300 থেকে 100 চলে গেছে, থাকে 200, 4.5 টাকা 900। আর 3 নাম্বার লটটা যা আছে এখানে হুবহুব তাই লিখছি। জুন 6 তারিখটা ক্লিয়ার? জি ভাইয়া। 10 তারিখে বলছে 600 ইউনিট 5 টাকা। তাহলে আমরা এখানে রিসিভে গেলাম 600 5 টাকা 3000। আগে দুইটা লট যা আছে আমরা এখানে লিখছি, নিচে নতুন করে লট ঢুকাইছি 605 3000। এবারে 10 তারিখে পড়া হচ্ছে 15 তারিখ 1000 ইউনিট। আমাকে বলেন তো দেখি 1000 ইউনিট আমরা কিভাবে ইস্যু করব? প্রথমে 200 দিব, তারপর 400, তারপর 600 থেকে দিব। 600 কত নিতে হবে? 400 400। গুড। তাহলে 200 4.5 টাকা 900, 400 5 টাকা 2000। আর এখানে আর 600 থেকে কত নিতে হবে? 400 নিতে হবে। 400 5 টাকা কত 2000 হবে। একটা শূন্য এখানে কম আছে, আপনারা বুঝে নিন। এখন ব্যালেন্সে করে হচ্ছে প্রথম দুইটা লট তো শেষ, এই 600 থেকে দিয়ে হচ্ছে 400 তে থাকে কত 200, 205 1000। 15 তারিখ বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। ওকে। এবারে 20 তারিখে আবার পার্সেস 500 ইউনিট 6 টাকা। তাহলে রিসিভে করে 500 6 3000। আগে 200 500 205 1000 যা ছিল নিচে নতুন করে ঢোকানো হয়েছে 500 6 3000। তাহলে 20 তারিখ পর্যন্ত আমাদের লট হচ্ছে দুইটা লটে মাল আছে 700 ইউনিট। এখন 25 তারিখে আবার 300 ইউনিট কি করছে? ইস্যু করা হয়েছে। তাহলে 300 ইউনিট বিক্রি করে কি প্রথম ইউনিট থেকে পুরোটা দিতে পারবো? পারবো না। এর জন্য প্রথমটা পুরোটা দিছি। এই 500 ইউনিট তাহলে কত ইউনিট লাগবে? 100। রেট হচ্ছে 6 টাকা 600। তাহলে 500 থেকে 100 গেলে থাকে 4 টাকা 6 2400 টাকা। তো 25 তারিখের পর যেহেতু কোনো নাই, এর জন্য আমার লেখা আছে জুন 30 তারিখে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডির কাজটা হলো শুধুমাত্র এই ব্যালেন্সের ঘরে ইউনিট এবং টাকাটা বের করতে হবে। ইউনিট এবং কি টাকা। তো ইউনিট এবং টাকাটা 25 তারিখে আমরা দেখতেছি এখানে ইউনিট ছিল 400 ইউনিট আর টাকা ছিল 2400। ঠিক আছে? তাহলে এখানে পাইলাম আমরা 400 ইউনিট আর টাকা পাইলাম কত 2400। এই অঙ্কটা আমি ফিফুই করি, লিফুই করি, ওয়েটেড করি আর হলো সিম্পল এভারেজ করি, যে মেথডে করি না কেন ইউনিটটা আমাদের সবসময় সেম হবে। এই টাকাটা ভিন্ন হবে কিন্তু ইউনিটটা সবসময় কী হবে বলো দেখি? সেম হবে। তাহলে এই ফিফু মেথডটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ফিফু করে দিলাম, আপনারা লিফু করতে হবে। লিফুর কি?
যেমন এখানে আমরা বিক্রি করছিলাম 600 ইউনিট। লিফো মানে কি, যেটা সবার পরে ক্রয় করব সেটা সবার আগে কি করব, বিক্রি করব। তাহলে আমাদের এই লট অনুযায়ী যদি আমরা বিক্রি করতে চাই ফিফুর ক্ষেত্রে, লিফুর ক্ষেত্রে 600 ইউনিট বিক্রি করবো, তাহলে এটা ইস্যু করবো কি 500 থেকে নাকি 400 থেকে শুরু করব? 400 থেকে। তাহলে প্রথমে দিব 400 থেকে 400 আর 200 দিব কত থেকে বলো দেখি, 300 থেকে। 300 থেকে। এরকম করে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের করতে হবে। তাহলে লিফু এবং ফিফু আমাদের কাজ শেষ। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা মেথড হচ্ছে একটা সিম্পল অ্যাভারেজ আর একটা ওয়েটেড অ্যাভারেজ। আমি সিম্পল অ্যাভারেজটা এখন দেখাইতেছি, খুব ইম্পর্টেন্ট। দেখেন সিম্পল অ্যাভারেজের জন্য আমাদের সেম দাগ, এই পাশে 3টা লিখবেন, লেখা হয় না আপনারা লিখে নেবেন, এই পাশে 3টা লিখবেন, লেখা হয় না লিখে নেবেন। প্রথমে কোম্পানির নাম, এরপর স্টোর লেদার, এরপর লিখবেন সিম্পল অ্যাভারেজ মেথড। ক্লিয়ার কথা? জি ভাইয়া। এবার সিম্পল অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে মনে রাখবেন সবসময় ব্যালেন্সের ঘরে, সবসময় মনে রাখবেন ব্যালেন্সের ঘরে ইউনিটটা সবসময় একটা লটই হবে। কয়টা লটে হবে বলো দেখি? একটা। একটা লটই হবে। একাধিক লট থাকলেও আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স ইউনিট না পাবো। এবং ব্যালেন্সের ঘরে রেটটা কখনোই দেখানো যাবে না, রেটটা সবসময় কি থাকবে, হাইড করা থাকবে। মনে থাকবে? জি ভাই। ওকে, আসেন তাহলে আমরা শুরু করি। জুন 1 তারিখে ব্যালেন্স হলো 500 ইউনিট 4 টাকা। তাহলে এখানে আছে ব্যালেন্স বিডি 500 ইউনিট 4 টাকা। এই প্রথম রেটটাই আমরা দেখাবো, এরপর আর কোনো রেট আমাদের দেখানোর কোনো প্রয়োজন নাই, রেটটা হাইড থাকবে। আর রেটটা কীভাবে বের করবো সেটা আমাদের সিস্টেম আছে, আমরা দেখিয়ে দিব। এবার 1 তারিখের পর আছে 3 তারিখে 300 ইউনিট 4.5 টাকা। তাহলে এখানে পার্সেস 300 ইউনিট 4.5 টাকা 1350। তাহলে এখন কথা হচ্ছে ব্যালেন্সে মনে রাখবেন সবসময় ব্যালেন্সের টাকার সাথে যদি রিসিভ হয় তাহলে ইউনিটের সাথে ইউনিট যোগ, টাকার সাথে টাকা যোগ। মনে থাকবে? জি ভাইয়া। যদি রিসিভের করা হয় ইউনিটের সাথে ইউনিট যোগ, টাকার সাথে টাকা যোগ। তাহলে এখানে ছিল 500 আর এখানে 300, যোগ করা হয়েছে 800, 2000 সাথে 1350 যোগ করা হয়েছে 3350। ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এবার জুন 4 তারিখে আসে। জুন 4 তারিখে আমাদের ছিল 400 ইউনিট 5 টাকা। তাহলে এটা যেহেতু পার্সেন্ট এই জন্য রিসিভ করেছি 400 ইউনিট 5 টাকা 2000। অ্যান্ড এই 800-র সাথে 400 যোগ করা হয়েছে 1200, 3350 সাথে 2000 যোগ করা হয়েছে 5350। জুন 4 তারিখ কি ক্লিয়ার? জি। এবারে জুন 6 তারিখে আছে 600 ইউনিট আমাদের কি করতে হবে, ইস্যু করতে হবে। 600 ইউনিটের ক্ষেত্রে মনে রাখবেন বিক্রয় হোক আর বিক্রয় ক্ষেত্রে ইস্যু এবং ব্যালেন্সের টাকাটা সবসময় এক ইউনিটই হবে। এখন 600 ইউনিট, যে আমরা এখানে দিচ্ছি 600 ইউনিট। এখন 600 ইউনিটটা কোথায় কোথায় আছে, এখন এই রেটটা আমাদের ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে এখানে যে 1200 ইউনিট আমাদের আছে, এই 1200-র মধ্যে টোটাল কয়টা লট ছিল বলো দেখি? 3টা লটের মাল ছিল, তাই না? প্রথমে 500, এরপরে 300, এরপরে কত ছিল? 400 ছিল। তাহলে ইস্যুটা দেখেন 6 তারিখে আমরা ইস্যু করব 600 ইউনিট। আমাকে বলো তো দেখি এই 600 ইউনিটটা আমরা যখন করব তখন এর আগে আমাদের লট ছিল টোটাল কত? 1200। এই 1200-র মধ্যে টোটাল কয়টা রেট ছিল? দুইটা। দুইটা কেন? 3টা ভাইয়া। 3টা রেট ছিল। একটা 4 টাকার রেট, 4.5 টাকা, একটা 5 টাকা। গুড। একটা 4.5 টাকা, একটা কয় টাকা? 5 টাকা। আর এই রেটটা হবে আমাদের এই 1200-র মধ্যে যে কয়টা রেট ছিল ওই কয়টা রেটের অ্যাভারেজ। এটাকে আমরা বলবো কি সিম্পল অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কী হবে, যেহেতু 4টা রেট ছিল তাহলে 4 প্লাস 4.5 প্লাস হচ্ছে 5, এই 3টা যোগ করে 3 দ্বারা আমরা কি করব, ভাগ করব। কথা বুঝতে পারছি? জি ভাই। তাহলে এই 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করলে মান পাবো 4.5। তাহলে 6 × 4.5 = 2700। বুঝতে পারছি? এখন এই 1200 থেকে এই 600 বাদ দিয়ে থাকে 600, 5350 থেকে 2700 বাদ দিয়ে থাকে 2650। দেখেন 6 তারিখ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? নাই ভাই। না ভাইয়া। ওকে, এবার 10 তারিখে বলছে 600 ইউনিট 5 টাকা করে করছে। তাহলে এখানে 605 3000। তাহলে এই 600-র সাথে এই 600 যোগ করা হয়েছে 1200, আর 2650-এর সাথে 3000 যোগ করা হয়েছে 5650। এবার 15 তারিখে বলছে 1000 ইউনিট আমরা কি করছি, বিক্রি করছি। এখন আসি, এখন এই 1000-এর মধ্যে এই 1000 যখন ইস্যু করবো তখন এই 1200-র মধ্যে আমরা তাকাতে হবে এই 1200-র মধ্যে কোনটা রেট ছিল। এখন দেখেন এই 1200-র মধ্যে
আমরা প্রথমে 500 কিনছিলাম, এই 500 তো এই 600 মধ্যে আমাদের ইস্যু করা হয়ে গেছে, তাই না? জি ভাই জি ভাইয়া যখন এই 600 ইস্যু তখন এই 500টা ভ্যানিশ হয়ে গেছে না? জি তখন এইখানে এই 300 থেকে কত হয়েছে 100। তাহলে আমাদের এই 1200 মধ্যে রয়েছে এখানে 300, এখানে 400 আর এখানে কত 600। কথা বুঝতে পারছি? 2 4 6 আর 6 কত 1200। তাহলে এই 1200 মধ্যে কয়টা রেট রয়েছে? 4.5, 5 এবং কত 5, তাই তো? জি ভাইয়া তাহলে আমরা কি করব? 4.5 প্লাস 5 প্লাস 5 এই তিনটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা 3 দ্বারা। দাঁড়া তাহলে 4.5 প্লাস 5 প্লাস 5 তিনটা যোগ করে আমরা 3 দ্বারা ভাগ করলে মান পাবো 4.84। বুঝতে পারছি? এই দুইটা ভাই যোগ আরেকবার হবে একটু বলেন 4440 টাকা। আরেকবার বলবো? আচ্ছা আমি আবার বলতেছি, এই 1200 ইউনিটের মধ্যে কোন কোন রেটটা আছে? যখন এই 600 আমরা ইস্যু করছিলাম তখন কি এই যে প্রথম লটের 500 ভ্যানিশ হয়ে গেছে না? জি ভাইয়া তাহলে এই 4 টাকা বাদ, এই 500-র মধ্যে এই 500 আর এখানে 300-র মধ্যে কত দিয়েছিলাম 100, তাহলে আমাদের ওই 600 কভার হয়ে গেছে। এন্ড এই 1200-র মধ্যে আছে কি এই 300-র মধ্যে 200, এখানে 400 আর এখানে 600। তাহলে টোটাল এই তিনটা রেট আছে না এই 1200-র মধ্যে? জি ভাইয়া এই জন্য এই জি তিনটা রেটের অ্যাভারেজ করছি, ঠিক আছে? যদি এখানে যদি কিছু ইউনিট থাকতো তাহলে তখন 4টা যোগ করে 4 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে? জি তাহলে আমাদের এখানে 1200 থেকে 1000 বাদে থাকে 200, 5650 থেকে 4440 বাদে থাকে 800 কত 10। তাহলে এখন দেখেন এই 200 ইউনিটের মধ্যে কোনটা কোনটা রইল? এই 300 কিন্তু এখন ভ্যানিশ, কারণ 300 মধ্যে ছিল কত বলো দেখি 200, আমরা দিছি 1000, তাহলে 1000 কেমনে? এখানে 200 দিছি, এখান থেকে 400 আর এই 600 মধ্যে কত দিছি বলো দেখি 400। 400 তাহলে আমাদের এই 200 ইউনিটের মধ্যে রয়েছে মাত্র শুধুমাত্র কয়টা রেট বলো দেখি? একটা রেট। কোন রেট? কোনটা রেট বলো দেখি? 5 টাকা রেট। 5 টাকা ওকে, এবার 14 তারিখের পরে 15 তারিখের পরে আমাদের আছে 20 তারিখ 500 ইউনিট 6 টাকা। তাহলে যে 500 ইউনিট 6 টাকা 3000, তাহলে 200-র সাথে 500 যোগ করা হয় 700, 810-এর সাথে 3000 যোগ করে 3810 টাকা। এখন আমাকে বলেন তো এই 700-র মধ্যে আমাদের কোন কোন রেটটা আছে? এই 5 টাকা আছে 5 আছে আর কয় টাকা বলো 5 আর দেখি? 6 6 টাকা। এখন যদি ইস্যু করা হয় তাহলে এই দুইটা রেট যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা 2 ভাগ দ্বারা কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া ওকে, 25 তারিখে বলছে 300 ইউনিট, তাহলে এখানে 300 ইউনিট এই 5 এবং 6 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 5.5, দুইটা গুণ করে 1650, 700 থেকে 300 গেলে থাকে 400, 3810 থেকে 1650 বাদে থাকে 2160 টাকা। এবার সর্বশেষ ব্যালেন্স সিটি ইউনিট সেই 400 টাকা 2150। দেন আগে ক্ষেত্রে আমাদের 400 ইউনিট ছিল, এখনও কি 400 ইউনিট। এই হচ্ছে সিম্পল অ্যাভারেজের মেন কথা। তাহলে সিম্পল অ্যাভারেজের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইউনিটটা থাকবে ওই ইউনিটটা কোন কোন রেটে কভার করছে, ওই কয়টা রেট যোগ করে ওই কয়টা সংখ্যা দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া তাহলে এই ছিল সিম্পল অ্যাভারেজ। তাহলে প্রবলেম 1 শেষ। আমরা প্রবলেম 2 নাম্বারটা, এটা ফিফু এবং লিফু আছে। তাহলে ফিফু লিফু যেহেতু একই, তাহলে এই প্রবলেম 2 নাম্বারটা করাবো না, আমি করাবো এই যে এখানে যে 3টা মেথড ছিল ফিফু লিফু ওয়েটেড এবং সিম্পল। সিম্পল করাইছি, ফিফু লিফু তোমরা পারবে। আমি এখন করাবো শুধুমাত্র কি ওয়েটেড অ্যাভারেজটা। এখন দেখি ওয়েটেড অ্যাভারেজটা কোন অঙ্কে আছে, যে অঙ্কে আছে ওইটাই করাবো। এই যে 3 নম্বর অঙ্কটা আমাদের সিম্পল অ্যাভারেজ, এটা করাবো না, আপনারা করে নেবেন। 4 নম্বর অঙ্কটা ফিফু, এটা করাবো না। 5 নম্বর অঙ্কটা এটা লিফু মেথড। 6 নম্বর অঙ্কটা এই যে দেখেন 6 নম্বর অঙ্কটা আমাদের আছে ওয়েটেড অ্যাভারেজ, পাইছেন? আমি এই 6 নম্বর অঙ্কটা করাবো। মূলত এই প্রবলেম 1 এবং 2 এই দুইটা অঙ্ক আপনাদের এমবিএ এর প্রশ্ন। আর এই প্রবলেম 3 থেকে শুরু করে যে কটা প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম হচ্ছে থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং অঙ্ক। বুঝতে পারছি? জি ওকে, আসেন তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা এই ওয়েটেড অ্যাভারেজটা একটু দেখিয়ে দিই। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ওয়েটেড অ্যাভারেজটা। দেখেন পাশে বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন অকার্ড ইন দ্য পারচেজ অ্যান্ড ইস্যু অফ এ র মেটেরিয়াল ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2015। জানুয়ারি 5 তারিখ থেকে শুরু করে জানুয়ারি 27 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দেওয়া আছে। তবে এখানে একটু মিসিং আছে, সেটা হচ্ছে
ডেট কিন্তু আমাদের সাজানো নাই, সিরিয়াল ওয়াইজ সাজানো নাই। আমাদের যখন অঙ্ক করবো তখন আমাদের ডেটটা সিরিয়াল ওয়াইজ অঙ্ক করতে হবে। যেমন 5 তারিখের পরে আসতে পারা যায়, কিন্তু 5 তারিখের পরে তো নর্মাল আমাদের কয় তারিখ আসবে, 10 তারিখ। এই কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অ্যান্ড বলছে ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 500 কেজি, দাম হচ্ছে 64 টাকা। অন এটা হলো ওপেনিং মানে ব্যালেন্স বিডি সম্পর্কে বলছে। অ্যান্ড বলছে অন জানুয়ারি 19 50 কেজি অফ র মেটেরিয়াল হুইচ ওয়াজ ইস্যু অন জানুয়ারি কত 10 ওয়াজ রিটার্ন টু দ্য স্টোর, অর্থাৎ জানুয়ারি 10 তারিখে যেটা ইস্যু করছিল সেটা আবার রিটার্ন করছে। তাহলে ইস্যুটা আমরা কার করে দেই, রিসিভার করে দেই না ইস্যু করে দেই? ইস্যুর করে। ইস্যুর করে। মনে Issue রাখবেন করে। যেটা যে ঘরে যাবে তার রিটার্নটা ঠিক তার উল্টা দিকে আসবে, মনে থাকবে। রিসিভের যদি রিটার্ন থাকে তাহলে সেটা ইস্যুর করে যাবে, ইস্যুর যদি কোনো রিটার্ন থাকে তাহলে সেটা কার করে আসবে, রিসিভের করে আসবে। সরি, Receiver করে। রিসিভের যদি কোনো রিটার্ন থাকে তাহলে সেটা কার করে, ইস্যুর করে। আর ইস্যুর যদি কোনো রিটার্ন থাকে তাহলে সেটা কার করে, রিসিভের করে, মনে থাকবে। জি অ্যান্ড শেষে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ স্টক ভেরিফিকেশন রিভ্যালুড এ শর্টেজ অফ টাকা হচ্ছে 10 কেজি। তাহলে শর্টেজ মানে হচ্ছে ঘাটতি। মনে রাখবেন ঘাটতি টাকাটা আমরা সবসময়ই ইস্যুর ঘরে বসাবো। কার ঘরে বসাবো বলো দেখি, ইস্যুর করে। ইস্যুর ঘরে বসাবো। এখন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডটা করব, ভারযুক্ত গড় পদ্ধতি। তো ওয়েটেড অ্যাভারেজ মেথডের মেন কথাটা হচ্ছে এই পদ্ধতির ক্ষেত্রে রেটটা চেঞ্জ হবে শুধুমাত্র এক জায়গায়। কয় জায়গায় চেঞ্জ হবে বলো দেখি, এক জায়গায়। এক জায়গায়। মনে রাখবেন যখনই পণ্য ক্রয় করবে তখনই রেটটা চেঞ্জ হয়ে যাব। পণ্য ক্রয় করার আগ পর্যন্ত আমাদের ওপেনিং ব্যালেন্সের যে রেট, ওই রেট দ্বারা আমাদের সবসময় কাজ করতে হবে। যখনই পণ্য ক্রয় করবে তখনই রেটটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে আসেন 6 নম্বর অঙ্কটা একটু দেখি। প্রবলেম 6, এই যে প্রবলেম 6 ওয়েটেড অ্যাভারেজ। তো শুরুতেই এই যে আমাদের এখানে ওপেনিংটা ছিল, তাহলে ওপেনিংটা জানুয়ারি মাসে 1 তারিখ হয়, এই জন্য 1 তারিখে দেওয়া হয়েছে ব্যালেন্স বিডি 500 ইউনিট, রেট হচ্ছে 64 সমান 32,000। আমরা রাখবেন ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে, সিম্পল অ্যাভারেজ দুইটা ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা সবসময় একটা লটে হবে। পরিবর্তন হলো সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে রেটটা হাইট থাকে, ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে রেটটা হাইট থাকে না, মনে থাকবে। জি ভাইয়া। ওকে, এবার আসেন 1 তারিখের পরে সিরিয়াল অনুযায়ী আমাদের দিতে হবে। দেখেন এখানে যে তারিখ আছে 1 তারিখের পরে আমাদের সিরিয়াল অনুযায়ী হচ্ছে 3 তারিখ, ঠিক আছে। তাহলে 3 তারিখ আছে কি ইস্যু, তাহলে আমাদের রেট কিন্তু 64 টাকা। ওপেনিং ব্যালেন্সের পরেই ইস্যু করে ফেলাইছে, ওপেনিং ব্যালেন্সের পরে ইস্যুর পর্যন্ত আমাদের আর কোনো পারচেস করে নাই, তাহলে রেটটা আমাদের কত থাকবে, ওই 64 টাকা করেই থাকবে। এই জন্য লেখা আছে ইস্যু 300 ইউনিট, রেট 64, 2 গুণ করে 19,000 কত 200। ব্যালেন্সের ক্ষেত্রে সিম্পল অ্যাভারেজের মতোই মনে রাখবেন সবসময় যদি রিসিভ করা হয় তাহলে ইউনিটের সাথে ইউনিট যোগ, টাকার সাথে টাকা যোগ। আর যদি ইস্যু করা হয় তাহলে ইউনিটের সাথে ইউনিট বিয়োগ, টাকার সাথে টাকা বিয়োগ, মনে থাকবে। জি তাহলে এই 500 থেকে 300 বাদ দেওয়া হবে 200, 32,000 থেকে 19,200 বাদ দেওয়া হবে 12,800 টাকা। আর রেট 64 টাকা, এখানে 64। কখনোই এই 200কে 64 দ্বারা গুণ করে এই টাকা বের করতে যাবেন না, এটা হয়তো মিলে যাবে কিন্তু যখন দশমিক থাকবে তখন মিলবে না। এই জন্য কাজ হচ্ছে ব্যালেন্সের ক্ষেত্রে কখনোই ইউনিট এবং রেট গুণ করবেন না, সবসময় টাকার সাথে টাকা বিয়োগ অথবা যোগ করে বসাবেন, ঠিক আছে। রিসিভের ক্ষেত্রে যোগ করে বসাবেন, ইস্যুর ক্ষেত্রে কি বিয়োগ করে বসাবেন, ক্লিয়ার। জি ভাইয়া। 3 তারিখের পরে আমাদের সিরিয়াল 5 তারিখ ক্রয় করছি 300 কেজি 66 টাকা। এখন যেহেতু ক্রয় করছি তাহলে রেটটা এখন কী হবে, চেঞ্জ হবে। চেঞ্জ করার নিয়মটা বলতেছি। তাহলে প্রথমে 366 19,800 টাকা। তাহলে এই 200-র সাথে এই 300 যোগ করা হবে 500, 12,800-র সাথে এই 19,800 টাকা যোগ করা হবে 32,000 কত 600। এখন যেহেতু ক্রয় করছে এই জন্য এই রেটটা চেঞ্জ হবে। চেঞ্জ করার নিয়ম কি, এই টাকাকে এই ইউনিট দ্বারা আমরা কী করবো, ভাগ করবো, মান পাবো 65.2, ক্লিয়ার। জি ভাইয়া। এখন এই 65.2 ততক্ষণ পর্যন্ত 65.2 থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন করে পারচেস না করবে, ক্লিয়ার। জি ভাইয়া। তাহলে জানুয়ারি 5 তারিখে পরে সিরিয়াল নাম্বার হবে 10 তারিখ, ইস্যু করছে 65.2টা কিভাবে বের করলেন ভাই? কি এই যে 65.2 32,600 কে এই 500 দ্বারা ভাগ করে, ঠিক আছে, টাকাকে ইউনিট ইউনিট দ্বারা দ্বারা ভাগ, ঠিক আছে। জি ভাইয়া। এবার 10 তারিখে ইস্যু আছে 250, রেটটা কিন্তু এই আগের রেট চেঞ্জ, এখানে যে নতুন যে রেট এই রেট অনুযায়ী দিব। 65.2 দুইটা গুণ করে 16,300, 500 থেকে 250 গেলে থাকে 250, 32,600 থেকে এই 16,300 যদি বাদ দেয়
16,300 থাকবে আর রেটটা আগের রেটই। ঠিক আছে? জি 10 তারিখের পরে সিরিয়াল অনুযায়ী হচ্ছে 12 তারিখ, 12 তারিখে পারচেস করছি 300 টাকা, 300 ইউনিট 64 টাকা, তাহলে 364 19,200। তাহলে এই 250 সাথে এই 300 যোগ করা হয় 550, 16,300 সাথে 19,200 যোগ করা হয় 35,500। আর রেটটা বের করবো, যেহেতু পারচেস করে রেটটা বের করবো। রেট বের করে কীভাবে বলো তো দেখি, এই যে বলো, নাহার বলো, এই রেটটা কীভাবে বের করছি? টাকার ইউনিট দ্বারা ভাগ দিয়ে এই 35,500কে এই 550 দ্বারা ভাগ করে 550 64.50। দ্বারা ভাগ। তাহলে এই 12 তারিখে যে রেট হয়েছে এই রেটটাই ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন করে ক্রয় না করবে, নাকি? জি ভাইয়া। এবার 12 তারিখের পরে আছে আমাদের সিরিয়াল অনুযায়ী হবে 15 তারিখ। 15 তারিখ ইস্যু করছে 300 ইউনিট। দেখেন 300 ইউনিট, রেট 64.50, দুটো গুণ করে এটা 550 থেকে 300 বাদ দিয়ে 250, 35,500 থেকে এটা বাদ দেওয়া হয় 16,135, রেট আগেরটাই। 15 তারিখের পরে আবার 17 তারিখ 100 ইউনিট, তাহলে 100 রেট আগেরটাই, 250 থেকে 100 বাদ দিয়ে 150, 16,135 থেকে 6,454 বাদ দিয়ে থাকে 9,681, রেট আগেরটাই। এবার 19 তারিখের পরে 17 তারিখের পরে সিরিয়াল হয় 19 তারিখ। 19 তারিখ আমাদের নিচে দিয়ে আছে। 19 তারিখে আছে কি, যেটা ইস্যু করছিল 10 তারিখে সেটা কি রিটার্ন আছে। এখন 10 তারিখের পণ্যটা আমরা ইস্যু করে দিয়েছিলাম, ওইটা এখন কি আছে বলো দেখি, রিটার্ন আছে। তাহলে ইস্যুর জিনিস যদি রিটার্ন হয় তাহলে সেটা কার করে দিব, ইস্যু করে না রিসিভে করে? রিসিভড। তাহলে 19 তারিখে রিসিভে করে যাবে। তাহলে এই যে 19 তারিখ রিটার্ন টু স্টোর 50 ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে কোন তারিখে মাল ফেরত আসছে, 10 তারিখে। তাহলে আমার 10 তারিখে রেট ছিল 65 কত বলো দেখি, 2। তাহলে এখানে রিসিভে করে রেট হচ্ছে 65 কত, 2। এই দুইটা গুণ করে 3,250। এখন এই 150 সাথে এই 50 যোগ করা হবে 200, 9,681 সাথে 3,260 টাকা যোগ করা হবে 12,941। যেহেতু রিসিভের করে টাকা আছে এই জন্য এই রেটটা চেঞ্জ হবে। চেঞ্জ না করে নিয়ম কি, এই 12,941কে 200 ইউনিট দ্বারা ভাগ করা হবে 64.71। দেখেন তো 19 তারিখ বুঝতে পারছেন কিনা? জি ভাই। ওকে, 19 তারিখের পরে আমাদের সিরিয়াল অনুযায়ী হবে 24 তারিখ পারচেস করে 200 কেজি 67 টাকা। তাহলে 267 13,600, এই 200 সাথে 200 যোগ করে 400, 12,941 সালে 13,400 যোগ করে 26,341, অ্যান্ড 26,341কে 400 দ্বারা ভাগ করে 65.85 হলো। 24 তারিখের পরে হচ্ছে 27 তারিখ 250 কেজি ইস্যু করা হয়েছে, 210 কেজি। তাহলে 210 রেট 65.85, 13,000 তো ইউনিট থেকে ইউনিট বিয়োগ, টাকা থেকে টাকা বিয়োগ, রেটটা আগেরটাই। এবার 27 তারিখের পরে আর কোনো তারিখ নাই। এবং সর্বশেষ বলছিল এই যে বছর শেষে কত টাকা শর্টেজ আছে বলো দেখি, মাস শেষে 10 কেজি। 10 এই যে ইন্ট অফ দ্য 10 কেজি। তাহলে জানুয়ারি মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, লেখা আছে জানুয়ারি 31 শর্টেজ। শর্টেজটা সবসময় ইস্যু করে দিব 10 ইউনিট, রেট 65.85 টাকা। এটা 190 থেকে 10 বাদ দিয়ে 180, 12,510 থেকে 659 বাদ দিয়ে 11,853, আর রেট আমাদের আগেরটাই। এই হচ্ছে 31 তারিখ। আর সবার শেষে ব্যালেন্স লেখা হয়েছে ইউনিটটা 180 টাকা। এই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথড এবং সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে বেসিক পার্থক্যটা হচ্ছে, সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে রেটটা হাইট থাকবে, আর রেটটা বের করার নিয়ম হচ্ছে আমরা যে ব্যালেন্সটা যে ইউনিট থাকবে ওই ইউনিটটা কোন কোন রেটকে কভার করছে ওই রেটগুলি যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা কী করা, ভাগ করা। আর ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে এইটা হচ্ছে রেটটা এখানে আমরা বের করব। কখন রেট বের করব, যখনই মাল ক্রয় করব তখনই কি রেটটা বের করতে হবে। আর রেটটা বের করার নিয়ম হচ্ছে টাকাকে কি দ্বারা ভাগ করব, ইউনিট দ্বারা। ইউনিট দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে আমি সিম্পল দেখাইলাম, ওয়েটেড অ্যাভারেজ দেখাইছি, ফিফু দেখাইছি, লিফু পারবেন। তাহলে এই অনুযায়ী আপনারা এই 8 পর্যন্ত আপনাদের অঙ্কগুলি আছে, এই 8 পর্যন্ত অঙ্কগুলি আপনারা সুন্দর করে করবেন। আমরা নেক্সট ক্লাসে ফরম্যাট 2 লেবার দিয়ে শুরু করব। যদি কোনো সমস্যা থাকে সমস্যা দেখে আমরা লেবার দিয়ে শুরু করব। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তার আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। এখন একটা কথা হচ্ছে